আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পর্বতে 8.2 সম্পন্ন করব। তার আগে তোমাদের ডিগ্রি ও চতুর্ভাগের যে ফিগারটা আছে সেটা আগে জানা উচিত। তো আসি আমরা আজকে 8.2টা সম্পন্ন করব পাঠ্য বইয়ের অঙ্ক। তো দেখো ডিগ্রির মানগুলো কীভাবে বের করতে হয় সেটা দেখো। আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান, আমরা জানি সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30 ডিগ্রির মানটা কত? 1/2। সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সাইন 90 ডিগ্রির মান কত? 1। এটা আমরা কিন্তু সাধারণ গণিতের মধ্যেও শিখেছি ত্রিকোণমিতিতে। তাহলে সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 45 ডিগ্রির মান এটা। এখন এর উল্টোটা আসবে কিন্তু কস 0 ডিগ্রির মান কি হবে? কস 30 ডিগ্রির মান কি হবে? কস 45 ডিগ্রির মান দেখো, কস 60 ডিগ্রির মান, তারপর কস 90 ডিগ্রি মান। এখন দেখো সাইনের যে মানগুলো আমরা পেয়েছি, কজের মানটা ঠিক তার উল্টো দিক থেকে আসবো। অর্থাৎ এই যে সাইন 90 ডিগ্রির মান হলো 1, তাহলে কস 0 ডিগ্রির মান হবে 1। এরপর দেখো সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে এখানে আসবে √3/2। এরপরে আসবে এটা 1/√2, এরপরে আসবে দেখো হাফ, তারপরে আসবে 0। তাহলে মোটামুটি কথা যে এই সাইন এবং কসের যে মানগুলো আমরা জানি, এই মানগুলো দিয়ে বাকি কিন্তু ট্যান থিটার মান, সেক থিটার মান, কোসেক থিটার মানগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। তার মানে তোমার শুধুমাত্র সাইনের এই মানটা আগে জানতে হবে, কজের মানটা তার উল্টো। এখন আমার কথা হলো যে যদি তুমি এই মানটাও না জানো তাহলে কিন্তু বের করার আরেকটা সিস্টেম আছে। এইটা একটু দেখো। আমরা 0, 1, 2, 3, 4 এইভাবে লিখব। 0, 1, 2, 3, 4। এখন সর্বোচ্চ আছে কত? 4। 4কে আবার যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এই 4টা দিয়ে সবাইকে ভাগ করো, এটা আমরা 4 দিয়ে সবাইকে ভাগ করলাম। এরপরে এটাকে রুট দাও, এটাকে আমরা রুট দিলাম। এখন দেখো 0/4 মানে কিন্তু 0, আর 0কে রুট করলে 0ই হয়। এরপর দেখো এই রুটটা কিন্তু 1 এর উপরে আছে এবং 4, অর্থাৎ এই রুটটা দুইজনেরই হবে। তো 1কে রুট করলে 1 হয়, 4কে রুট করলে আমরা জানি 2 হয়। এরপর এখানে দেখো এই যে 2 এবং 4, এটা যদি কাটাকাটি করি 2 2 4, তার মানে উপরে আছে 1, নিচে আছে 2। এই রুটটা এখন 1কে রুট করলে 1 আর √2কে করলে √2ই থাকবে। এখানে দেখো এই রুটটা কিন্তু দুইজনেরই, অর্থাৎ 3 পাবে এবং 4 পাবে। 3 এর উপরে রুট মানে √3, আর 4কে রুট করলে হবে শুধু 2। এখানে দেখো 4 আর 4 যদি কাটা হয় তাহলে থাকবে 1। এই 1কে রুট করলে কিন্তু 1ই হয়। এইবার একটু লক্ষ্য করো, এই 0 মান, তার মানে সাইন 0 ডিগ্রির মান হলো 0। এই যে হাফ, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। এই যে 1/√2, এটা হলো সাইন 45 ডিগ্রির মান। এটা হলো সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হলো 1। তার মানে এটা সাইন 0 ডিগ্রি, এটা হলো সাইন 30 ডিগ্রি, এটা হলো সাইন 45 ডিগ্রির মান, এটা হলো সাইন 60 ডিগ্রির মান এটা, এবং এটা হলো সাইন 90 ডিগ্রির মান। তো যাই হোক, আমরা কিন্তু সর্বপ্রথমে সাইনের মানটা হিসাব করে ফেলবো, তাহলে কিন্তু বাকি গুলো আমরা সব ক্যালকুলেশন করে বের করতে পারবো। সাইনের মান তুমি যেটা জানছো, কজের মানটা তার বিপরীত দিক থেকে আসো। এবার আমি একটা উদাহরণ দিই। মনে করো ট্যান 30 ডিগ্রি। এই যে ট্যান 30 ডিগ্রি, এই ট্যান 30 ডিগ্রির মানটা তুমি জানো না, তাহলে আমরা এটা জানি যে ট্যান মানে কি? সাইন বাই কস, সাইন বাই কস। তাহলে ট্যান যেহেতু 30 আছে, তাহলে কস সাইন 30 এবং কস 30 লিখো। তার মানে সাইন 30 ডিগ্রি এবং কস 30 ডিগ্রি। এখন দেখো সাইন 30 ডিগ্রি মানটা কত? আমরা জানি হাফ।
তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ। কস 30 ডিগ্রির মানটা আমরা কত জানি? কস 30 ডিগ্রির মান জানি আমরা √3/2। এখন এটাকেই যদি আমরা উল্টাই দিই তাহলে দেখো 2/√3, তাহলে দেখো 2 কাটবে, এখানে তুমি পাবে 1/√3। তাহলে দেখো সাইনের মানটা জানলেই কজের মানটা বিপরীত আসবে। এরপরে তুমি ট্যান বলো, যদি মনে করো যে সেক 30 ডিগ্রি বা সেক দেখা যাচ্ছে আমি এখানে 60 ডিগ্রি দিলাম। এখন এটা কি তুমি জানো যে সেকটা হলো কজের উল্টোটা? কস 60 ডিগ্রি, তোমার যখন আসবে সেক 60 ডিগ্রি কত, তখন তুমি জানো যে কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হলো 1/2। তাহলে কজের উল্টোটাই হলো সেক, কেননা আমরা জানি যে cos theta equal to 1/sec theta, cos theta equal to 1/sec theta। তার মানে cosটা সেকের বিপরীত, সেক কজের বিপরীত। তাহলে cos 60 ডিগ্রির মান যদি হয় হাফ, তাহলে sec 60 ডিগ্রির মান হবে 2/1, অর্থাৎ 2টা উপরে যাবে, নিচে 1 আসবে, তার মানে শুধু 2 আসবে। তাহলে এভাবে আমরা কিন্তু সাইনের মানটা জেনে বাকিগুলো তুমি একটু রাফে ক্যালকুলেশন করো, তাহলে ডিগ্রির মানটা বুঝতে পেরেছো কিভাবে বের করতে হয়। এখন হায়ার ম্যাথে এটা কিন্তু আমাদের সাধারণ গণিত এবং হায়ার ম্যাথ দুইটাতেই কাজে আসবে। তো দেখো এখানে আমরা কিন্তু যখন সাইন 30 ডিগ্রির হিসাবটা যদি করি, আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব সাইন π/6। আসলে কিন্তু পাই মানে হলো 180 ডিগ্রি, পাই মানে এখানে হিসাব করব আমরা 180 ডিগ্রি। তো দেখো এই 30 ডিগ্রির পরিবর্তে আমরা লিখব কিন্তু π/6, কারণ কি এইটা যদি 180 হয় তাহলে 180কে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? সাইন 180 ভাগ 6, তার মানে এটা যদি কাটাকাটি করো তাহলে কিন্তু সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে সাইন 30 ডিগ্রি না লিখে আমরা কিন্তু লিখব সাইন π/6, সাইন π/6 মানে 30 ডিগ্রি। তাহলে আমরা জানলাম কি সাইন π/6 মানে হলো সাইন 30 ডিগ্রি, আর সেই 30 ডিগ্রি মান হলো হাফ। এখানে আমরা কি লিখবো? দেখা যাচ্ছে সাইন 45 ডিগ্রি মানে কি π/4, কারণ 180কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু এটা সাইন 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। এভাবে যদি আমরা হিসাব করি সাইন 60 ডিগ্রি তাহলে π/3, দেখো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি আর 3 মানে হলো 180কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে হবে সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মানে হলো √3/2। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রকাশ করব। সাইন 30 ডিগ্রি না লিখে লিখবো সাইন 30 ডিগ্রি না লিখে লিখবো π/6, সাইন 60 ডিগ্রি না লিখে লিখবো π/3। তাহলে এই যে ডিগ্রির হিসাবগুলো আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে আমরা চতুর্ভাগের যে ফিগারটা সেটা শিখব। চতুর্ভাগের ফিগারটা শেখার পরে আমরা পাঠ্য বইয়ের অঙ্কগুলো শুরু করব। তো দেখো এই যে চতুর্ভাগের যে ফিগারটা, এটা আমরা কিন্তু জানি যে এই জায়গায় পজিটিভ। তো কোনটা কোনটা পজিটিভ? অল পজিটিভ। আমরা ত্রিকোণমিতির অনুপাত কয়টি জানি? 6টি। ত্রিকোণমিতির অনুপাত হলো 6টি, সেটা হলো সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট। এইগুলো কিন্তু ত্রিকোণমিতির অনুপাত। এখন দেখো এই ঘরে অল পজিটিভ, অলটা পজিটিভ, তার মানে কিন্তু এখানে সাইন পজিটিভ, কস পজিটিভ, ট্যান পজিটিভ, কোসেক পজিটিভ, সেক পজিটিভ, সব কিন্তু এখানে পজিটিভ। এই ত্রিকোণমিতির 6টা অনুপাতই এখানে পজিটিভ আসবে। এরপরে দেখো এই ঘরটায় সাইন এবং কোসেক, সাইন এবং কোসেকটা হবে পজিটিভ। এই ঘরটা থাকবে ট্যান এবং কট পজিটিভ। এই ঘর হলো কজ এবং সেক হলো পজিটিভ। তো দেখো এখন এই ঘরটা কিন্তু প্রথম চতুর্ভাগ বলা হয়, প্রথম চতুর্ভাগ। এরপরে এইটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এইটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলা হবে চতুর্থ চতুর্ভাগ। তাহলে আমাদের হিসাবটা ঘূর্ণনের দিক হবে কিন্তু এখান থেকে আমরা এইভাবে যাব। ঘূর্ণনের দিকটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন এখানে সাইন এবং কোসেকটা পজিটিভ থাকবে। যদি এই জায়গায় আমরা ক্যালকুলেশন করে আমরা যখন অঙ্কটা শুরু করব তখন এটা ভালো করে বুঝতে পারবা। এটা আমি আবারও চিত্র আঁকাবো। তো দেখো এই ঘরে যখন আমরা আসব, এইটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি? 90 ডিগ্রি।
90 ডিগ্রি মানে কিন্তু আমরা লিখব π/2। ওই যে 180কে 2 ভাগ করলে 90 হয়। এখান থেকে শুরু করে এই জায়গায় যখন আসবো সেটা কিন্তু হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানেই হলো পাই। এখান থেকে শুরু করে যখন আমরা এই জায়গায় আসব তখন কিন্তু হবে 270 ডিগ্রি। 270 ডিগ্রি মানে হলো 3π/2। এখান থেকে আবার যদি আমরা এই পর্যন্ত আসি তাহলে এখানে কিন্তু 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি মানে হলো 2π। এই হলো ফিগারের হিসাব। এখন এখানে দেখা যাচ্ছে যদি কোনো অঙ্ক থাকে এবং অঙ্কের মধ্যে ঘূর্ণনের দিক হিসাব করব, কত ডিগ্রি আছে, সেই ডিগ্রি অনুসারে আমরা কোন ঘরের মধ্যে আছি সেই ঘরে যদি দেখা যাচ্ছে চতুর্ভাগে আসি, অঙ্ক যখন শুরু করব তখন এটা বুঝতে পারবা যে চতুর্ভাগে যদি আসি তাহলে দেখতে হবে যে এই চতুর্ভাগে সাইন আছে কিনা বা কোসেক আছে কিনা। যদি দেখো যে আমরা চতুর্ভাগে শর্ত অনুসারে চতুর্ভাগে আসছি কিন্তু এই চতুর্ভাগে সাইন নেই, তাহলে এখানে কিন্তু সাইনটা নেগেটিভ আসবে। তো যাই হোক, আমরা এখন শুরু করি অঙ্কটা কীভাবে করতে হবে। দেখো, আমরা তাহলে পাঠ্য বইয়ের 8.2 শুরু করছি, একটু মনোযোগ দিয়ে। তাহলে আমরা পাঠ্য বইয়ের 8.2 করব। দেখো, প্রথমে যে অঙ্কটি আছে 1 নম্বর, ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয়। ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয়। তো 1 নম্বর যে অঙ্কটি আছে, দেখো কি আছে, 1-এর ক নম্বর। এখানে দেওয়া আছে cos π/4 আর নিচে আছে cos π/6 প্লাস sin π/3। এখন এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব ক্যালকুলেটর ব্যবহার না করে। তো দেখো, এখানে আমরা cos π/4 একটু আগে জানলাম যে π/4 মানে কিন্তু 45 ডিগ্রি। এটা 180 ডিগ্রি, 180কে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে এটা cos 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রির মান আমরা আগেই শিখলাম যে cos 45 ডিগ্রির মান হলো 1/√2। এরপরে দেখো cos π/6, π/6 মানে কিন্তু cos 30 ডিগ্রি। অর্থাৎ cos 30 ডিগ্রির মান আমরা কি জানলাম, √3/2 প্লাস এখানে দেখো sin π/3। π/3 মানে হলো 60 ডিগ্রি। তার মানে sin 60 ডিগ্রির মান আবার কত, √3/2। এখন একটু লক্ষ্য করো যে নিচেই কিন্তু এই দুইটার সংখ্যায় দেখো 1, তাহলে 1/√2। এখন এইটা আর এটা মিলে যেহেতু √3/2 দুইটা, তাহলে আমরা বলতে পারি যে 2√3/2। দেখো, যদি √2 প্লাস √2 লিখি, এটাকে আমরা লিখতে পারি কিন্তু 2√2, মানে এই দুইটা আমরা যোগ করছি দুইটা, ঠিক তা বলি এই দুইটা মিলে আমরা লিখতে পারি এটা। এখন এই 2 এবং এই 2 কাটবে, তাহলে দেখো এখানে পাওয়া যাচ্ছে কি 1/√2 আর নিচে থাকছে শুধু √3। এখন এই √2টা নিচে আসবে, তাহলে 1/√2 ইন্টু √3, এটাকে লেখা যায় কিন্তু 1/√6। √2 এবং √3 গুণ করলে হবে √6। এটাকেই যদি আমরা আবার এইভাবে করি যে নিচে আমরা √6টা রাখবো না, এটা কিন্তু অ্যান্সার। এখন এখানে যদি √6টা নিচেই না রাখতে চাই তাহলে লব এবং হরকে √6 দ্বারা গুণ করতে হবে। তাহলে উপরে থাকবে কিন্তু √6 আর নিচে থাকছে √6 আর √6 মানে শুধু 6। এটাই হলো অ্যান্সার। তো যাই হোক, এখানে কিন্তু 1/√6 রাখলেই এনাফ। এরপরে দেখো খ নম্বর যে অঙ্কটি আছে, এটা আমরা 1-এর ক করলাম। এখন 1-এর খ নম্বর অঙ্কটি একটু লক্ষ্য করো। 1-এর খ, এখানে দেওয়া আছে দেখো tan π/4। এই অঙ্কগুলো করার সাথে সাথে কিন্তু তোমরা পাঠ্য বইটা সামনে রেখো। তাহলে tan π/4 প্লাস tan π/6 ইন্টু এখানে আছে tan π/3। তো দেখো এখানে কিন্তু আমরা জাস্ট ডিগ্রির মানগুলো বসিয়ে দেবো, ঠিক একইভাবে এটা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো tan π/4 মানে কিন্তু 45 ডিগ্রি। এখন তুমি এই যে tan 45 ডিগ্রির মান জানো না, তাহলে তুমি একটু রাফে এটা বের করে ফেলো। tan π/4 মানে হলো 1। এরপরে দেখো এখানে আছে প্লাস
tan π/6 মানে tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3। এরপরে দেখো tan π/3, tan π/3 মানে হলো tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান হলো √3। এখন তাহলে এখানে আমরা জানলাম কি 1 প্লাস এই √3 কাটলে এখানে থাকবে শুধুমাত্র 1 1 1 মিলে 2, তাহলে এটাই অ্যান্সার। আশা করা যায় এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর করব 5। তো একটা জিনিস লক্ষ্য করো যে এখানে পাঠ্য বইয়ে 2 3 4 এবং 5 এই অঙ্কগুলো কিন্তু একই কোয়ালিটির। তো দেখো আমরা 2টা শুরু করি, কিভাবে করতে হবে। 2 নম্বর অঙ্কটি দেওয়া আছে, দেখো আগে একটু প্রশ্নটা উঠাই নিই। দেখো দেওয়া আছে cos θ = মাইনাস পাই না, এটা 4/5 এবং একটা শর্ত দেওয়া আছে। দেখো শর্তটি আছে পাই থেকে থিটার মানটা বড়, থিটা থেকে আবার এখানে 3π/2। এইটা যদি হয়, এটা হলে আমরা বের করব এখানে tan θ এবং sin θ এর মানটা কত। tan θ ও sin θ এই দুইটার মান কত হবে সেটা আমরা এখানে বের করব। তো দেখো এখানে এই অঙ্কটা করার পদ্ধতি থাকবে কিন্তু দুইটা, আমি দুইটা আইটেমই দেখাবো, তো আর যেটা সহজ মনে হবে তুমি সেটা করো। তো দেখো এখানে দেওয়া আছে কিন্তু আমার এটা, এই অংশটা দেওয়া আছে। এখন cos θ = আমরা লিখি যে -4/5। তো দেখো একটা ত্রিভুজ চিত্রটা লক্ষ্য করো, পাশাপাশি কিন্তু তোমার এই সূত্রগুলো জানতে হবে যে sin θ মানে হলো লম্ব বাই অতিভুজ। sin মানে আমরা লম্ব বাই অতিভুজ জানবো। আবার cos θ মানে এটা মনে রাখবো যে cos মানে হলো ভূমি বাই অতিভুজ। আর জানি যে tan θ মানে হলো লম্ব বাই ভূমি। মোটামুটি কথা এই তিনটা যদি তুমি জানো, বাকিগুলো বের করতে পারবে। যেমন sin θ মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে cosec θ হলো অতিভুজ বাই লম্ব, sin এর উল্টোটা cosec। cos θ মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে cos এর উল্টো হলো sec, তাহলে sec মানে কি অতিভুজ বাই ভূমি। tan মানে লম্ব বাই ভূমি, tan এর বিপরীত cot হবে তাহলে ভূমি বাই লম্ব। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম দিলাম ABC। এখন দেখো এখানে cos θ আছে, তাহলে আমি এই অংশটাকে θ বলে চিহ্নিত করি। থিটাটা কিন্তু এখানে হিসাব করলে হবে, তবে এইটাও পাশাপাশি মনে রেখো যে কোণের বিপরীত বাহু হবে কিন্তু লম্ব, তাহলে এইটা θ মানে এখানে হবে লম্ব, এটা হবে ভূমি। তাহলে এটা কি লম্ব আর এটা ভূমি। তো যাই হোক, এখন তুমি যদি থিটাটাকে এখানে দিতে চাও, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এইটা থিটা চিহ্নিত করলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তো যাই হোক, এখন দেখো cos θ মানে দেওয়া আছে কিন্তু 4/5, তাহলে cos মানে কি আমরা জানলাম যে ভূমি বাই অতিভুজ। cos θ মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মানটা বসায় দাও 4, এই যে ভূমি বাই অতিভুজ, এটা হলো ভূমি আর এটা হবে অতিভুজ। তাহলে cos θ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে 4/4 এবং অতিভুজে আসবে 5। এখন তুমি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে এই যে লম্ব এবির মানটা বের করতে পারবা। দেখো AB² = অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো যাই হোক, আমরা পিথাগোরাসের সূত্রটা জানি যে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ভূমি স্কয়ার সমান হবে এটা। এখন দেখো AB² এখানে AC এর মান কত 5² আর এখানে BC এর মান কিন্তু 4², তাহলে 25 থেকে যদি 16 মাইনাস করি তাহলে কিন্তু হবে 9, তাহলে AB সমান হবে কিন্তু 9 এবং AB² মানে কি √3, অর্থাৎ AB² √9, √9 কে করলে হবে 3, তাহলে তুমি এই লম্বের মানটা জেনে গেলে 3, ব্যাস। এখন দেখো আমার চাচ্ছে কিন্তু sin θ এর মান, tan θ এবং sin θ এই দুইটা মান চাচ্ছে, তাহলে এখন তুমি সরাসরি লিখে দাও যে tan θ মানে কি। tan θ মানে দেখো লম্ব বাই ভূমি, আমরা জানলাম tan θ মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হলো 3 আর ভূমি হলো 4, তাহলে 3/4 রাখি। এখন
আরেকটা মান চাচ্ছি কি সাইন থিটা ইকুয়াল টু, দেখো সাইন থিটার মান কত, লম্ব বাই অতিভুজ 3/5। এবার আমরা একটু শর্তর দিকে খেয়াল করব। শর্তটা দেখো, এই যে এখানে এই অংশটা মুছে দিই, এখানে একটু শর্তটার দিকে লক্ষ্য করো। এখানে যে শর্তটা দেওয়া আছে, এই শর্ত অনুসারে থিটার মানটা কোন ঘরের মধ্যে, দেখো যে ফিগারটা আমরা পূর্বে শিখলাম যে এইটা হলো পাই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পাই, পাই মানে 180 ডিগ্রি, আর 3π/2 তার মানে এইটা হলো 3π/2 মানে 270 ডিগ্রি। তাহলে এখানে যে থিটার মানটা হতে হবে পাই থেকে বড় এবং 3π/2 থেকে ছোট, অর্থাৎ এই ঘরের মধ্যে তোমার থাকতে হবে। একটু চিহ্নিত করি, তাহলে আমাদের থাকতে হবে কিন্তু মূলত এই ঘরের মধ্যে। তো এই ঘরের মধ্যে আমরা থাকবো। তবে দেখো এই ঘরের মধ্যে কে আছে, এখানে কিন্তু সাইন ছিল আর কোসেক ছিল। আমি আবার একটু মনে করে দিচ্ছি, এই ঘরের মধ্যে ছিল ট্যান এবং কট, এই ঘরের মধ্যে ছিল কজ এবং সেক। কিন্তু আমাদের থাকতে হবে এই ঘরের মধ্যে, কারণ শর্তটা দেওয়া আছে যে থিটার মানটা হতে হবে এই তৃতীয় চতুর্ভাগে। এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তো যাই হোক, আমরা কিন্তু এই তৃতীয় চতুর্ভাগে থাকবো। তাহলে এইখানে কি ট্যান আছে? আছে, তাই ট্যান কিন্তু পজিটিভ। কিন্তু এই ঘরের মধ্যে কিন্তু সাইনটা নেই, এই জন্য সাইন এখানে আসবে নেগেটিভ। তাহলে পজিটিভ থাকলে কিন্তু পজিটিভ চিহ্নটা না দিলেও চলবে, নেগেটিভ চিহ্নটা অবশ্যই দিতে হবে। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল ট্যান থিটা এবং সাইন থিটার মান বের করা। আমরা ট্যানের মান এবং সাইনের মানটা বের করে ফেললাম। তো আশা করা যায় বুঝতে পেরেছো। এই 2 নম্বর অঙ্কের মতোই 3 নম্বর অঙ্কটি হবে। তবে যেহেতু আমি এর একটা বিকল্প দেখাতে চেয়েছি, দেখো এর বিকল্পটাও সহজ, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে। দেখো এখানে যেটা দেওয়া আছে cos থিটা ইকুয়াল টু -4/5, cos দেওয়া আছে, আমার দরকার হলো ট্যান এবং সাইন। তো দেখো আমরা যদি এই অংশটাকে বর্গ করি, খেয়াল করো এটা আমরা বর্গ করছি, তাহলে 4/5 তার স্কয়ার। এখন দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি 4 স্কয়ার মানে কত 16, আর এটা হলো 25। এখন দেখো cos থিটা মানে আমরা জানি যে 1 - sin স্কয়ার থিটা। দেখো ত্রিকোণমিতির প্রাথমিক যে সূত্রগুলো এটা কিন্তু তোমার জানতে হবে। ওই সূত্র থেকে এখানে আসছে cos স্কয়ার মানে হলো 1 - sin স্কয়ার, 16/25। এখন দেখো আমার এখানে দরকার হলো সাইনের মানটা, তো 16/25টাকে এই পাশে নিয়ে আসি, আর এখানে যে সাইন থিটা আছে সাইন থিটাটাকে এই পাশে নিয়ে আসি। এবার দেখো এইটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে 25 - 16 লসাগু করছি, আর এখানে থাকবে সাইন স্কয়ার থিটা। এই পাশে আসি, তো দেখো 25 থেকে 16 বাদ দিলে 9, 9/25, তার মানে আমরা লিখবো সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 9/25, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 9/25। এখন একটু লক্ষ্য করো, এই যে সাইন স্কয়ার আছে এই স্কয়ারটা উঠে গেলে আমরা জানি প্লাস মাইনাস রুট 9/25 আসবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু, দেখো প্লাস মাইনাস থাকবে, আর রুট 9 কে করলে 3 হয়, আর রুট 25 মানে কিন্তু 5। তো এখন কি করব, এই যে সাইনের মান দুইটা আসছে প্লাস এবং মাইনাস, তাহলে আমাদের যে শর্তটা ছিল, দেখো এই যে চতুর্ভাগের যে শর্তটি সেটা কিন্তু এই ঘরের মধ্যে, আমি আগেও চিত্র দিয়েছি আবারও দিচ্ছি, এটা মানে পাই, এটা হলো 3π/2 এই ঘরের মধ্যে। তা এই ঘরের মধ্যে তো সাইন নাই, এই জন্য এখানে সাইন নেগেটিভ মানটা রাখতে হবে। তাহলে এখানে তুমি লিখবা যে যেহেতু এখানে হিসাবে শর্তটা থিটা তৃতীয় চতুর্ভাগে লিখব কি, যে যেহেতু থিটা তৃতীয় চতুর্ভাগে, তাই সাইন ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইন ঋণাত্মক, কারণ এখানে সাইন নাই, সাইনের ঘর হলো এইটা। তো আর শর্ত দেওয়া আছে
তৃতীয় চতুর্ভাগে, তাহলে এখানে সাইনটা নেগেটিভ হবে, অতএব সাইন থিটা ইকুয়াল টু -3/5। তাহলে দেখো আমার প্রশ্ন দেওয়া ছিল কজের এই মানটা, সাইনের মানটা এবং ট্যানের মানটা বের করতে হবে। তাহলে সাইনের মানটা আমরা পেয়ে গেলাম। এখন কি করব, এই সাইনের মান এবং কজের মান থেকে আমরা ট্যানের মানটা বের করতে পারবো। তো দেখো কিভাবে বের করব, যে আমরা তো এটা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই কস থিটা, এটা আমরা জানি। তাহলে এখানে জাস্ট সাইনের মানটা এবং কজের মানটা বসিয়ে দিলে কিন্তু হবে। দেখো সাইনের মান কত, সাইনের মান -3/5, আর কস থিটার মানটা আমার কিন্তু প্রশ্নেই দেওয়া আছে, কত আছে -4/5। তাহলে এখানে যদি আমরা এই মাইনাস মাইনাস কাটিয়ে দেখো, উপরে মাইনাস আছে নিচেই মাইনাস আছে, মাইনাস আউট হবে, তাহলে 3/5 এখানে উল্টায় দাও 5/4, 5 কাটবে, তাহলে হবে কিন্তু 3/4। তাহলে এখানে ট্যান থিটার মানটা আমরা পেয়ে গেছি। তাহলে ট্যান থিটার মান আমরা পেলাম কিন্তু পজিটিভ মান 3/4, আর সাইন থিটার মানটা এটা পেয়েছি। তাহলে এই ট্যানের মান আর এটা হলো সাইন থিটার মান। তো আশা করা যায় বুঝতে পেরেছো। এই 2 নম্বর অঙ্কের মতোই 3 নম্বর এবং 4, 5টা আবার 4 এবং 5 নম্বরটা একই কোয়ালিটির হবে এবং 2 আর 3 নম্বরটা হবে এক। তাহলে 2 নম্বরটা আমি যেভাবে করে দিয়েছি ঠিক এভাবেই তোমরা 3 নম্বরটা করে ফেলো। এখন আমি 4 নম্বরটা একটু দেখাই দিই। দেখো 4 নম্বর অঙ্কটি একটু মনোযোগ দাও। 4 নম্বর যে অঙ্কটি আছে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে cos a, থিটার পরিবর্তে এখানে a আছে, cos এর মানটা দেওয়া আছে 1/2, আর এবং এখানে আরেকটা কথা দেওয়া আছে দেখো, cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট। তাহলে দেওয়া আছে cos a মানে দেওয়া আছে 1/2 এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট। একই চিহ্ন বিশিষ্ট মানে হলো cos এর মান যেহেতু পজিটিভ, অর্থাৎ এখানে প্লাস আছে, +1/2, তাহলে sin এর মানটাও হবে একই চিহ্ন, অর্থাৎ প্লাসের মানটা আমরা ব্যবহার করব। তাহলে একই চিহ্ন বিশিষ্ট এবং এখানে আমার মানটা চাচ্ছে কি sin a ও tan a এর মান নির্ণয় করো। এখন আমরা sin a এর মানটা বের করব এবং tan a এর মানটা বের করব। একদম সহজ অঙ্ক, ফলো করো। cos এর মানটা দেওয়া আছে, আমরা sin এবং tan এর মানটা বের করব। এটা আমি যে পদ্ধতি দেখিয়েছি 2 নম্বর করার সময়, সেখানে কিন্তু ত্রিভুজের একটা চিত্র দিয়ে বোঝাইছি এবং স্বাভাবিকভাবে করা যাবে। তো ত্রিভুজের এইটা দিলে কিন্তু সহজেই হয়ে যায়। দেখো cos a আছে, তুমি এইটাকে a দাও, এটা a দিলে হবে কি এর বিপরীত বাহু, এটা লম্ব, স্বাভাবিক চিত্রটা থাকবে, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এইটা দিলাম আমি a, এটা দিই b, এটা দিই c। এখন আমরা একটু আগেই জানলাম যে cos মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো 1 এবং 2 হবে অতিভুজ। তাহলে cos এর মান যদি 1/2 হয়, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে জাস্ট তুমি ভূমিতে এবং অতিভুজে মানটা বসিয়ে দাও। এখন আমার দরকার কিন্তু এই লম্ব। তো দেখো লম্ব স্কয়ার মানে কিন্তু আমরা জানি যে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে BC = AC মানে কত দেওয়া আছে 2 স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার। তাহলে BC = এটা হবে 4 থেকে 1 বাদ দিলে 3 এবং √3 আসবে, কেননা BC স্কয়ার আছে। তাহলে তুমি জেনে গেলে যে এটার মান হলো √3। তো যাই হোক, এখান থেকে এখন আমরা সাইন ট্যান, শুধু সাইন এবং ট্যানই নয়, এখানে কিন্তু তুমি কোসেকের মানও বের করতে পারবা, কটের মান বের করতে পারবা, সেকের মান বের করতে পারবা। ত্রিভুজ চিত্রটা যদি তুমি শেখো তাহলে সবগুলোই ক্যালকুলেশন করে বের করা যাবে। সাইন চাইছে, ট্যান চাইছে, শুধু অন্যান্যগুলোও কিন্তু চাইতে পারে, সেটাও বের করতে পারবা যদি এই ত্রিভুজ চিত্র দাও। তো দেখো তাহলে এখানে দেওয়া আছে কি cos এর মানটা কত 1/2। এখন সাইনের মানটা কি হবে? সাইনের মানটা আমরা জানি সাইন মানে হলো লম্ব বাই অধিভুজ, তাহলে √3/2। কিন্তু
এখানে যেহেতু বলা আছে কজ এবং সাইন একই চিহ্ন বিশিষ্ট, যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হতো তাহলে আমরা এটা যেহেতু প্লাস দেওয়া আছে এটা মাইনাস দিয়ে দিতাম যদি বলতো যে বিপরীত চিহ্ন বিশিষ্ট। তো যাই হোক, যেহেতু একই চিহ্ন বিশিষ্ট হয়েছে বলা আছে, এই জন্য আমরা এটা প্লাস এটাও প্লাস দেব। এরপরে দেখো ট্যানের মানটা চাইছে, ট্যান কত? তো ট্যান মানে আমরা জানলাম লম্ব বাই ভূমি, তার মানে √3/1। তো নিচেই 1 থাকলে তো লেখা লাগে না, অর্থাৎ এইটার মান আমরা পেলাম √3। তাহলে তুমি সাইনের মান এবং ট্যানের মানটা পেয়ে গেলে, এটাই হলো আনসার। তো আশা করা যায় বুঝতে পেরেছো। এটা কিন্তু উভয় পাশে বর্গ করে তারপরে সেখান থেকে সাইন বের করে নিয়ে তারপরে ট্যান, সেটাও কিন্তু করা যাবে। সেটা বিকল্প পদ্ধতি আমি 2 নম্বরে দেখিয়েছি। তারপরেও তোমার এখানে আমি আরেকবারও দেখাই দিব। দেখো কজ এ ইকুয়াল টু কত ছিল দেওয়া, হাফ। এখানে উভয় পাশে বর্গ করো, তাহলে কজ স্কয়ার এ ইকুয়াল টু 1/2, এটা বর্গ করলাম, তাহলে কজ স্কয়ার এ ইকুয়াল টু এটা হলো 1/4। এখন কজ স্কয়ার মানে হলো 1 মাইনাস সাইন স্কয়ার, আমরা জানি 1/4। এখন কি করবো, এই 1/4টাকে এই পাশে নিয়ে আসো আর সাইনটাকে ওই পাশে নিয়ে যাই, সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই, এটা আসবে। তাহলে এখানে কিন্তু ক্যালকুলেশন করলে 4 মাইনাস 1/4 এটা আসবে সাইন স্কয়ার এ। আমরা এখানে আসি, এখানে দেখো 3, 4 থেকে 1 বাদ দিলে 3/4 ইকুয়াল টু সাইন স্কয়ার এ। তাহলে একটু লক্ষ্য করো, অর্থাৎ আমরা আগে লিখি সাইন স্কয়ার এ ইকুয়াল টু 3/4। এখন আমরা জানি যে সাইন এ ইকুয়াল টু, এখানে স্কয়ার থাকলে ওই পাশে রুট হবে, তবে প্লাস মাইনাস দিতে হবে। এখন কথা হলো যে যেহেতু কজ ধনাত্মক, তাই সাইনের মানটা ধনাত্মক হবে, কারণ কি একই চিহ্ন বিশিষ্ট। তাহলে এখানে আমরা লিখব কিন্তু সাইন এ ইকুয়াল টু √3/2। এখানে তুমি কারণটা লিখতে পারো, কারণ কজ ও সাইন একই চিহ্ন বিশিষ্ট, একই চিহ্ন বিশিষ্ট। যাই হোক, এইভাবে লিখতে হবে। তাহলে তুমি দেখো এখানে সাইনের মানটা পেয়ে গেলে, সাইনের মানটা আমরা পেয়ে গেলাম। এখন ট্যানের মান দরকার। ট্যান মানে আমরা জানি কি, ট্যান মানে আমরা জানি যে সাইন এ বাই কজ এ। এখন জাস্ট এখানে সাইনের মানটা বসিয়ে দাও। সাইনের মানটা কত, √3/2, আর কজের মানটা আমরা জানি 1/2। তাহলে √3/2 গুণ 2/1, তাহলে 2 কাটলে এখানে আমরা পেলাম √3। তো যাই হোক, 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। 4 নম্বর অঙ্কের মতোই কিন্তু এখানে 5 নম্বর অঙ্কটি হবে। তো 5 নম্বরটা তারপরও দেখায়, যেহেতু এখানে একটু বিপরীত চিহ্ন বিশিষ্ট কথা উল্লেখ রয়েছে। 5 নম্বরটা একটু দেখো, 5 নম্বরটা কিভাবে করতে হবে একটু মনোযোগ দাও। 5 নম্বরে দেখো দেওয়া আছে tan a এর মানটা দেওয়া আছে কি -5/12। এখন এখানে বলা আছে যে tan a ও sin a, tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চিহ্ন বিশিষ্ট। বিপরীত চিহ্ন বিশিষ্ট অর্থ হলো যে tan এর মানটা দেখো এখানে নেগেটিভ, তাহলে cos এর মানটা আমরা দেব পজিটিভ, কারণ বিপরীত চিহ্ন বিশিষ্ট বলা হয়েছে। আর এখানে আমরা যেটি বের করব সেটা হলো sin এর মান বের করতে হবে এবং cos এর মানটা বের করতে হবে। এই দুইটা মান আমরা বের করব। তাহলে আমি আগে যে পদ্ধতিটা দেখিয়েছি যে ত্রিভুজ যে চিত্রটা, সেই চিত্রের সাহায্যে যদি করো তাহলে কি হবে দেখো, এটা দেওয়া আছে, তুমি ত্রিভুজে চলে যাও। ত্রিভুজে যদি যাও তাহলে দেখো এই যে এখানে অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে, অ্যাঙ্গেলটা এ দেওয়া আছে, তুমি এটাকে এ বলে চিহ্নিত করো। তাহলে দেখো এটা বি দি, এটা হলো সি দি। এখন ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে লম্ব বাই ভূমি। ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব হলো 5, ভূমি হলো 12। এখন অতিভুজের মানটা আমার বের করতে হবে। তা আমরা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান সমান এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো দেখো এসি স্কয়ার ইকুয়াল টু এ বির মান কত দেওয়া আছে, এ বির মান 12, তার স্কয়ার প্লাস বিসির মান কত আছে 5 স্কয়ার। তাহলে এসি ইকুয়াল টু এটা হলো 12 কে স্কয়ার করলে 144, আর এটা হলো 5। তাহলে এসি স্কয়ার আছে এখানে, আর এখানে দেখো এটা 169,
আর স্কোয়ার এর জন্য রুট হবে, তাহলে থাকবে কিন্তু 13। তাহলে এই মানটা আমরা পেলাম 13। তো দেখো এখন আমার দরকার কিন্তু সাইনের মান এবং কজের মানটা। তাহলে একদম সিম্পল, সাইন এ মানে এখন কি বলবো আমরা, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 5/13। কিন্তু দেখো ট্যান আর কজ কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তা যাই হোক কজের কাছে যখন আসবো তখন আমরা বিপরীত কিনা সেটা আমরা দেখব। তো দেখো আগে কজের মানটা বের করো। কজ এ মানে কি হবে, কজ মানে ভূমি বাই অতিভুজ, 12/13, 12/13। এখন সাইন বিপরীত চিহ্ন বিশিষ্ট কিনা সেটা আমরা পরে বুঝবো, আগে কসের মানটা আমরা বের করি। সাইনের বিষয়টা কিন্তু এখন বলা যাচ্ছে না। তাহলে কজের মানটা দেখো, যেহেতু টেনের মানটা মাইনাস আছে, তাহলে কজের মানটা প্লাস। কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, 12/13। আমি সাইনটা কিন্তু কেটে দিলাম এই কারণেই যে সাইনের মানটা নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা কিন্তু আমরা এই দুইটা থেকে হিসাব করে আসব। তো দেখো এই অংশটা আমি একটু মুছে দিই, এই অংশটা। এখন দেখো যেহেতু আমরা ট্যানের মান জেনে গেছি এবং কজের মানটা জানি, আমরা জানি যে ট্যান এ মানে সাইন এ বাই কজ এ, এটা আমরা সূত্র জানি। এখন আমাদের দরকার কিন্তু সাইনের মানটা, তাহলে আর গুণ করলে দেখো আমরা লিখতে পারি সাইন কট ট্যান এ ইন্টু কজ এ। এখন জাস্ট এখানে আমরা ট্যানের মান এবং কজের মানটা বসিয়ে দেবো। ট্যান মানে কত, -5/12 গুণ কজের মানটা আমরা বের করলাম কত, 12/13। তাহলে দেখো 12 কাটবে, তাহলে -5/13। তাহলে সাইনের মানটা কিন্তু নেগেটিভ আসছে। এর একটাই কারণ হলো ট্যানের মান যেহেতু নেগেটিভ, কজের মান পজিটিভ, কজের মানটা কিন্তু পজিটিভ ছিল, তাহলে এই দুইটা গুণ করলে যেহেতু আমরা সাইনের মান পাচ্ছি আর সেটা মাইনাস আসবে। তাহলে আমার প্রশ্নে চাইছিল কিন্তু সাইনের মানটা এবং কজের মানটা, তাহলে এই হলো কজের মানটা, এটা উত্তর, এবং সাইনের মানটা হলো -5/13, এটা হলো উত্তর। তাহলে এই দুইটা হলো উত্তর। তো যাই হোক এখন আমরা 6 নম্বর শুরু করব। তো 6 নম্বরের প্রশ্নগুলো একটু আমি বোর্ডে উঠাই তারপরে করি। 6-এর আবার এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ পর্যন্ত অঙ্ক আছে। তো দেখো 6 নম্বর অঙ্কগুলো কিভাবে করতে হয়, আমি বোর্ডে আগে 6-এর অঙ্কগুলো উঠাই। দেখো এবার আমি 6 নম্বর অঙ্কগুলো উঠিয়েছি, তোমরা পাঠ্য বইয়ের সাথে একটু মিলাই নিও। তো 6 নম্বরের এই অঙ্কগুলো একটু সহজ অঙ্ক, আমি একটু দ্রুত করব, তোমরা এটা প্র্যাকটিস করো, প্লাস খাতায় উঠিয়ে উঠিয়ে প্র্যাকটিস করো। তো দেখো 6-এর আমরা ক নম্বরটা শুরু করি। দেখো এগুলো কিন্তু প্রমাণ, এখানে প্রশ্নে দেওয়া আছে যে অভেদগুলো প্রমাণ করো, তার মানে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ, এটা ডান মধ্যপক্ষ, এটা হলো ডান পক্ষ, অর্থাৎ এটা এখানে 3টা পক্ষ দেওয়া আছে, এখানে এটা হলো বাম পক্ষ, এটা ডান পক্ষ, তার মানে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব, বাম পক্ষ থেকে ডান পক্ষগুলো প্রমাণ করব, তার মানে এইগুলো জাস্ট প্রমাণ করতে হবে। তো দেখো শুরু করি ক নাম্বারটি। ক নম্বর বাম পক্ষ আমরা লিখি, বাম পক্ষ বা লেফট সাইড লিখতে পারো। দেখো এখানে দেওয়া আছে tan a প্লাস cot a। এই tan a এবং cot a ভেঙে আমরা sec এবং cosec বানাবো, sec a ইন্টু cosec a। তো দেখো কিভাবে করতে হবে, tan মানে আমরা কি জানি, sin a বাই cos a, প্লাস cot মানে আমরা কি জানি, cos a বাই sin a। এটা আমরা tan এবং cot সাইন এবং কজে পরিণত করলাম। তাহলে দেখো এই দুইটা এখন লসাগু করো, লসাগু করলে দেখো কোসেক এ কজ এ ইন্টু সাইন এ আসবে। এখন কজ এবং কজ বাদ দিলে সাইন থাকবে, সেই সাইনের সাথে এই সাইন গুণ করলে কিন্তু সাইন স্কোয়ার এ, ঠিক এভাবে সাইন সাইন বাদ কজ কজ স্কোয়ার হবে। এখন দেখো আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ মানে হলো 1, নিচে থাকছে দেখো কজ এ ইন্টু সাইন এ। এখন এখান থেকে আমরা 2 ভাগ করব, 1 বাই কজ ইন্টু 1 বাই সাইন। এটা করা যাবে কারণ উপরে উপরে যদি গুণ করি লবে লবে, তাহলে 1 নিচে এই দুটো গুণ করলে কজ ইন্টু সাইন এ। এখন দেখো 1 বাই কজ এ, 1 বাই কজ এ মানে আমরা জানি সেকে, আর 1 বাই সাইন মানে আমরা জানি কোসেকে।
এই সূত্রগুলো কিন্তু আমি নতুন করে আর বলছি না যে 1/cos মানে কি, 1/sin মানে কি, এটা কিন্তু তোমরা শিখে ফেলেছ আশা করছি। তো যাই হোক, এখানে আমরা বাম পক্ষ ক্যালকুলেশন করে দেখো ডান পক্ষটা মিলিয়ে ফেলেছি, তার মানে এটাই হলো ডান পক্ষ। এভাবে লিখবো আমরা। অতএব নিচে আবার নতুন করে লিখো যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এই কথাটা আমরা লিখব। এরপরে আমরা খ নম্বর প্রশ্নটি আসি। দেখো খ নম্বরটি কি দেওয়া আছে, খ নম্বরে 3টা পক্ষ আছে। বাম পক্ষ এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু সাধারণ গণিতের মধ্যেও আছে। এই হলো রুটের অংশ, এই পাশে দেখো রুট, তার মানে আমরা বাম পক্ষ ক্যালকুলেশন করে এই মধ্যপক্ষ বানাবো, আবার এই ডান পক্ষ ক্যালকুলেশন করে আমরা মধ্যপক্ষ বানাবো। তাহলে এটা সুবিধা হবে কি যে বাম পক্ষ ক্যালকুলেশন করে মধ্যপক্ষটা হবে এবং এই রুটের অংশটা ডান পক্ষ ক্যালকুলেশন করে এটা হবে, তাহলে এটা সুবিধা হবে। যেমন এখানে এই অংশটা বাম পক্ষ, এই রুটের অংশটা ক্যালকুলেশন করে আমরা ডান পক্ষ মেলাবো। তো যাই হোক, খ নম্বর কীভাবে শুরু করতে হবে দেখো, আমরা প্রথমে লিখি বাম পক্ষ। বাম পক্ষ মানে লেফট সাইড। দেখো কি দেওয়া আছে, 1 প্লাস কস থিটা, নিচেই 1 মাইনাস কস থিটা, এটা আছে। এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে রুটটা আউট করতে হবে। তো দেখো কেন আউট করব, কারণ এটা বাম পক্ষে রুট আছে, মধ্য পক্ষে কিন্তু রুট নেই। তাহলে এই রুটটা আউট করার একটা পদ্ধতি হলো, দেখো নিচেই হরের অংশটা সাধারণত এখানে কাটতে হয়, হরে 1 মাইনাস কস থিটা রয়েছে, এখানে এইটাকে আউট করতে হলে কিন্তু 1 মাইনাস কস, তাহলে এখানে আমরা পজিটিভ দিয়ে লব হরকে গুণ করব। 1 মাইনাস কস আছে, 1 প্লাস কস দিয়ে গুণ করতে হবে। আর উপরে দেখো 1 প্লাস কস থিটা ছিল, আমরা কিন্তু লব এবং হরকে এটা দিয়ে গুণ করছি, 1 প্লাস কস থিটা। তাহলে এখানে পাশে তুমি লিখবে যে লব ও হরকে 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে, এটা আমরা গুণ করলাম, এত দ্বারা গুণ। এখন আমি আরেকবারও বলি যে এটা আমি 1 প্লাস কস দিলাম কেন, কারণ এই নিচেই দেখো 1 মাইনাস কস থিটা, হরটা চিন্তা করো, হরে যদি মাইনাস থাকে তাহলে তুমি প্লাসটা দিয়ে গুণ করো, হরে যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা মাইনাসটা দিয়ে গুণ করতাম, অর্থাৎ 1 মাইনাস কস থিটা দিতাম। তো যাই হোক, এখন এখানে দেখো 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা, এটা কিন্তু দুইটা, তাহলে 1 প্লাস কস থিটা আমরা হোল স্কয়ার লিখতে পারি। নিচেই কিন্তু দেখো এখানে সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 এর স্কোয়ার দেওয়া লাগে না, একটু লক্ষ্য করো, 1 প্লাস কস থিটা এটা হোল স্কয়ার ছিল, নিচে 1 মাইনাস কস স্কয়ার মানে আমরা জানি যে সাইন স্কয়ার থিটা। এখন দেখো এরও স্কয়ার আছে, এটারও স্কয়ার আছে। আমি একটু এই পাশে আসি, এই অংশটা মুছে দিই, আমরা এখান থেকে আবার শুরু করি। দেখো এই অংশটা আমরা করছি, এখানে রুট আছে 1 প্লাস কস থিটা, আর নিচে দেখো রয়েছে সাইন থিটা। যেহেতু এটারও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, আমরা একবারে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি। এখন দেখো এই স্কোয়ার আর এই রুটটা কিন্তু কাটবে, এই রুট আর এই স্কোয়ার কাটবে, তাহলে হবে কিন্তু 1 প্লাস কস থিটা, নিচেই সাইন থিটা। এখন এখান থেকে তুমি দুই ভাগ করো, অর্থাৎ ছেড়ে ফেলো, 1 বাই সাইন প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে আমরা ছেঁড়া যে সূত্র, সেই ছেঁড়া সূত্রটি ব্যবহার করেছি, জাস্ট এখান থেকে আমরা কিন্তু দুই ভাগ করে ফেলেছি। তা এটা আমি আরেকটু বোঝাই যে a প্লাস বি বাই 2, এটাকে আমরা দুই ভাগ করতে পারি, a বাই 2 প্লাস বি বাই 2, এই অংশটাকে দুই ভাগ করে খণ্ড করে ফেললাম, কারণ এইটা যদি তুমি লসাগু করো তাহলে কিন্তু আবার এই পূর্বেরটা ফেরত পাবা, a প্লাস বি। জাস্ট ওইভাবে কিন্তু এই নিয়মটা হলো 1 বাই সাইন কস বাই সাইন, দুই ভাগ করলাম। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস দিতাম। তো যাই হোক, এখন দেখো 1 বাই সাইন মানে কি, কোসেক, 1 বাই সাইন মানে হলো কোসেক এ, প্লাস কস বাই সাইন মানে কিন্তু কট এ তো না, এখানে যেহেতু থিটা ব্যবহার করা হয়েছে আমরা থিটা লিখবো, এ থাকলে এ লিখবো।
তো তাহলে আমরা কিন্তু বাম পক্ষ থেকে মধ্যপক্ষ পেয়ে গেছি। তাহলে এটা যেহেতু আমরা লেফট সাইড লিখেছি, তাহলে এটা লিখো মিডল সাইড। তাহলে এখানে আমরা বাম পক্ষ থেকে মধ্যপক্ষ করেছি। এবার ডান পক্ষ থেকে দেখবো যে মধ্যপক্ষ আসছে কিনা। এই অংশটা আমি মুছি। তাহলে এবার রাইট সাইড, আমরা রাইট সাইড ক্যালকুলেট করব। রাইট সাইডে দেখো sec থিটা আগের মতো, sec থিটা +1 sec থিটা -1। তাহলে এখানে সেই আগের মতোই যে লব হরকে আমরা দেখো এখানে যেহেতু মাইনাসটা আছে, আমরা এখানে প্লাসটা দিয়ে গুণ করব। নিচেই a স্কয়ার, নিচেই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে, এমন সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এখন লব হরকে আমরা কি দিয়ে গুণ করব? লব হরকে আমরা কি দিয়ে গুণ করব? এখানে মাইনাস আছে, তুমি এখানে প্লাসটা দিয়ে গুণ করো। তাহলে sec থিটা +1, এখানেও তাই লিখব sec থিটা +1। এবার দেখো এখানে এই জিনিসটা যেহেতু সেম, sec থিটা +1, এটা দুইটা আছে, হোল স্কয়ার দিলাম। আর এখানে দেখো sec স্কয়ার থিটা -1। এখন sec স্কয়ার -1 মানে tan। এই লাইনটা আমি একটু গ্যাপ দিলাম, এখানে একবারে আমি লিখে দিলাম tan থিটা। এখন দেখো এটারও স্কয়ার আছে, এটারও স্কয়ার আছে, আমরা একবারে স্কয়ার দিয়ে দেবো, একবারে হোল স্কয়ার দিয়ে তার স্কয়ার দিতে পারি। সেটা কিভাবে? এখানে আসি, দেখো এই যে sec থিটা +1 আর নিচে আছে tan স্কয়ার, তাহলে এখানে আমরা একবারে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এই স্কয়ার রুট কাটলো, তাহলে sec থিটা +1 আর এখানে tan থিটা। এখন এটাকে দুই ভাগ করো, sec থিটা সেই সেরা সূত্রটা আবার ব্যবহার করি, sec থিটা tan +1/tan থিটা। এখন এইখানে দেখো আমরা যেহেতু ডান পক্ষ থেকে মধ্যপক্ষটা মেলাবো, তাহলে দেখো কোসেক, এই অংশটা ক্যালকুলেট করলে কিন্তু কোসেক হবে। এই যে 1/sec মানে cos, tan মানে কি sin/cos, আর এখানে দেখো 1/tan মানে কিন্তু আমরা একবারে লিখতে পারি cot থিটা। এখন 1/cos, এখানে যদি উল্টায় দেওয়া হয় cos থিটা বাই sin থিটা, এই পাশে cotটা থাকবে। এবার দেখো এই cos cos কাটছে, 1/sin থাকছে, 1/sin মানে আমরা জানি cosec, 1/sin মানে cosec, আর এখানে cot থিটা। তাহলে দেখো আমরা ডান পক্ষ ক্যালকুলেশন করে এই মধ্যপক্ষ অর্থাৎ মিডল সাইড পেয়েছি। এখন আমরা একবারে এই কথাটা লিখব, লেফট সাইড থেকেও মধ্যপক্ষ পেয়েছি, আবার রাইট সাইড পেয়েছি। আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, দেখো x এর মান 2 = y এর মান = y। তার মানে x এর মান আমরা ক্যালকুলেশন করে 2 পেয়েছি, y এর মানও ক্যালকুলেশন করে 2 পেয়েছি। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা উপরে এভাবে লিখতে পারি, ঠিক এটার মতোই। এখন দেখো গ নম্বরটা একেবারে সহজ হবে, খ যখন পারবে তখন গ নম্বরটা পারবে। এটা সাধারণ গণিতের মধ্যেও আছে। দেখো এই বাম পক্ষটাই ক্যালকুলেশন করে এটা পাবো, ঠিক এই অঙ্কের মতোই যে এখানে যেমন 1 sin আছে, তুমি হরকে 1 - sin দিয়ে গুণ করে এটা ক্যালকুলেশন করতে পারবা। তাহলে গ নম্বরটা আমার মনে হয় না করে দেওয়া লাগবে, তোমরা ঘ নম্বর অঙ্কটি দেখো, গটা পারবে। তো এখন আমরা ঘ নম্বর অঙ্কটি করি। দেখো ঘ নম্বরের একটা বিষয়, দেখো এখানে দেওয়া আছে বাম পক্ষে sec, পুরো অংশটাই sec দেওয়া আছে, আর ডান পক্ষে দেওয়া আছে দেখো tan। তাহলে secটাকে ক্যালকুলেশন করে আমরা tan-এ পরিণত করব। তাহলে এই সূত্রটা একটু পাশাপাশি মনে রাখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = কিন্তু 1, এটা আমরা জানি। এখন লেফট সাইডে কি আছে দেখো, sec 4 মাইনাস sec স্কয়ার। তাহলে এখান থেকে দেখো যে আমরা কিন্তু sec স্কয়ার যদি উভয় পাশ থেকে কমন নিই, sec স্কয়ার থিটা, তাহলে কিন্তু এখানে আসবে দেখো sec স্কয়ার থিটা -1। এখন দেখো আমরা কিন্তু secটাকে পরিণত করব tan-এ। তাহলে তুমি দেখো এই জায়গায় sec স্কয়ারের জায়গায় কি লিখতে পারো, sec স্কয়ার যখন, তখন কিন্তু এই 1টা ওই পাশে চলে গেলে 1 +
tan স্কয়ার হয়, তাহলে sec স্কয়ারের জায়গায় তুমি লিখতে পারো 1 প্লাস tan স্কয়ার। এইখানে একটু লক্ষ্য করো, এখানেও কিন্তু sec স্কয়ারের জায়গায় তুমি sec স্কয়ারের জায়গায় 1 প্লাস tanটা লিখতে পারো। তাহলে sec স্কয়ারের জায়গায় আমরা লিখব 1 প্লাস tan স্কয়ার, আর এখানে দেখো 1 আছে, তাহলে এই 1 1 কাটবে, তাহলে এখানে থাকছে শুধুমাত্র, হ্যাঁ এখানে থাকছে কিন্তু শুধুমাত্র tan, যেহেতু এই 1 আর এই 1 কাটছে tan। এখন এই tan স্কয়ারটা এই দুইজনের সাথে গুণ হয়ে যাবে। tan স্কয়ার যখন আমরা এর সাথে গুণ করব, দেখো tan 4 থিটা হবে, যেহেতু tan স্কয়ার tan যখন 1 এর সাথে গুণ করব তখন কিন্তু tan স্কয়ার থিটা হবে। তাহলে একটু লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। তাহলে এটাই রাইট সাইড, এবং নিচে লিখবা লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, এটা হচ্ছে প্রুফড। তাহলে সহজ আছে এটা। এরপরে আমরা অন্য নম্বরটি দেখব। বাম পক্ষটা একটু লং দেখা যাচ্ছে, দেখো বাম পক্ষটা আমরা একটু পাতাই। লেফট সাইড কি দেওয়া আছে, প্রথমে sec থিটা মাইনাস cos থিটা, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। তারপরে দেখো দেওয়া আছে cosec থিটা মাইনাস sin থিটা, তারপরে দেওয়া আছে দেখো tan থিটা প্লাস cot থিটা। এইটা হলো বাম পক্ষ। এখন এই বাম পক্ষটা ক্যালকুলেশন করে 1 তৈরি করতে হবে। তো দেখো কি করব, এই যে sec আছে, এখানে আছে কিন্তু cos, তাহলে secটাকে তুমি ভাঙো, cos রেখে দাও, অথবা cosটাও ভাঙা যেতে পারে। আমি এই ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা পরামর্শ তোমাদের দিই যে তোমরা tan cot sin cosec যাই থাক না কেন, sin আর cosটা সবসময় রেখে দাও, আর বাকিগুলো ভেঙে sin এবং cos এ পরিণত করো, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। sin এবং cosটা রেখে দেব, আর বাকি অনুপাতগুলোকে আমরা ভেঙে sin এবং cos এ পরিণত করব। তার মানে কি, যদি এর মধ্যে যেমন এখানে cos আছে রেখে দাও, বরং secটাকে ভাঙো, sec ভাঙলে 1/cos হয়, এখানে cosec আছে এটা ভাঙবো 1/sin, সাইনটা রেখে দাও। আমি বলি sin আর cos রেখে দিয়ে বাকিগুলো ভেঙে sin cos এ পরিণত করো, তাহলে এটা 1/cos, এটা হবে cos থিটা। এখানে দেখো cosec মানে 1/sin, জাস্ট এখানে sin থিটা রাখবো, আর tan মানে আমরা জানি যে sin থিটা বাই cos থিটা, প্লাস cot মানে কি cos থিটা বাই sin থিটা। এখন দেখো এই অংশটা কি করবা, লসাগু করবা cos থিটা, তাহলে cos cos বাদ দিলে 1, এখানে cos আর cos মিলে কিন্তু cos স্কয়ার হয়, এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ দেখো sin যদি আমরা লসাগু করি 1 মাইনাস sin স্কয়ার আসবে, এখানে দেখো যদি লসাগু করো তাহলে cos ইনটু sin দুইটা আসবে। এখন cos cos বাদ, তাহলে থাকবে sin স্কয়ার, প্লাস sin sin বাদ হবে cos স্কয়ার। এই হলো তৃতীয় অংশ। এখন দেখো আমরা জানি যে 1 মাইনাস cos স্কয়ার মানে কি sin স্কয়ার, আর নিচেই দেখো cos থিটা। এরপরে দেখো 1 মাইনাস sin মানে আমরা কি জানি cos স্কয়ার, নিচে আছে দেখো sin থিটা। এখানে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কিন্তু আমরা জানি 1, নিচেই যা আছে রেখে দাও। এই এবার একটা জিনিস লক্ষ্য করো যে যেহেতু এই জায়গায় ইনটু, তার মানে কি এখানে গুণ, এই cos আর এই cos গুণ করলে কিন্তু cos স্কয়ার হয়, এই sin আর এই sin গুণ করলে কিন্তু sin স্কয়ার হয়, আর উপরে দেখো sin স্কয়ার গুণ cos স্কয়ার। তার মানে আমি এখানে একটু ছোট করে দিয়ে দিই, sin স্কয়ার গুণ cos স্কয়ার, উপরে sin স্কয়ার ইনটু cos স্কয়ার, 1 মানে কিছু না, আর এখানে দেখো cos cos মিলে cos স্কয়ার হয়, আর sin sin মিলে কিন্তু sin স্কয়ার হয়। এখন একটু লক্ষ্য করো, এই cos স্কয়ার কাটছে, sin স্কয়ার কাটছে, তাহলে কিন্তু সব কেটে গেলে এখানে 1 থাকবে। তাহলে এইটাই হলো ডান পক্ষ। তাহলে আশা করা যায় বুঝতে পেরেছো। আর এখানে যতগুলো অঙ্ক দেখছো এর ভিতরে কিন্তু এই যে 6 নম্বর অঙ্কটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটি কিন্তু খুবই আসে সৃজনশীলের মধ্যে, এমনকি এটা সাধারণ গণিতের মধ্যেও কিন্তু তোমাদের গণিতের মধ্যেও এইটা থাকে, এবং এটা কিন্তু রূপ চেঞ্জ করে দেয়, বিভিন্ন কোয়ালিটিতে কিন্তু এটা সৃজনশীলের মধ্যে থাকে। তো দেখো 6 নম্বরটা আমরা একটু শিখব।
চ নম্বরটা কীভাবে করতে হবে একটু লক্ষ্য করো, মনোযোগ দাও। চ নম্বর করছি। চ নম্বরে দেখো এইটা হলো বাম পক্ষ দেওয়া আছে, তাহলে তুমি বাম পক্ষ লিখো। বাম পক্ষ কি আছে, tan a প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, আর নিচে আছে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে, এই যে 1 আছে এই 1-এর জায়গায় আমরা সূত্র বসাবো। দেখো এই সূত্রটা আমি একটু আগেও লিখছি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে হলো কি 1। তাহলে তোমার এখানে এই 1-এর জায়গায় আমরা এই সূত্রটা লিখতে পারি। আর এটা লেখার উদ্দেশ্য হলো একটাই, যে উপরে আমরা কমন নিয়ে এমনভাবে রাখবো যেন নিচের এই হর অংশটা কাটে। একটা লাইন করার পরে তোমরা আরও ক্লিয়ার হবে। দেখো tan থিটা প্লাস sec থিটা, এখানে যে 1-এর জায়গায় আমরা লিখবো কি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। নিচে একটু লক্ষ্য করো, নিচেই কিন্তু দেখো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তাহলে এই জায়গাটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি লিখি, দেখো tan থিটা প্লাস sec থিটা মাইনাস, এখন এখানে আমরা যদি সূত্র করি a প্লাস b আর a মাইনাস b, তাহলে এখানে কি করলাম আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিচেই যেটা আছে সেটা রেখে দিই প্লাস 1। এবার একটু লক্ষ্য করো যে এখানে যে tan প্লাস sec, এটাও কিন্তু tan প্লাস sec। যখন আমরা এই যে tan প্লাস sec থিটা এবং tan প্লাস sec থিটা এই অংশটা যখন কমন নেব তখন এখানে থাকবে 1 এবং এই অংশটা থাকবে, তাহলে দেখবে নিচের অংশটা কাটবে। তাহলে এই নিচের অংশটা কাটার জন্যই কিন্তু আমরা এখানে এই কাজটা করেছি। এবার একটু লক্ষ্য করো, এখানে যদি আমরা এই tan থিটা প্লাস sec থিটাটা কমন নিই, ভালো করে বোঝো, এই অংশটা তো তুমি কমনই নিয়ে নাও, আমি কমন নেব এটা আর এটা, এই দুইটা কমন নেব। তাহলে এটা যদি কমন নিয়ে নিই তাহলে এই জায়গায় কিছুই থাকে না, তার মানে শুধু থাকবে 1। এখানে মাইনাস আছে, মাইনাস দিব। এটা আমি যেহেতু কমন নিয়েছি তাহলে এই অংশটা থাকছে, এবং এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নটা পরিবর্তন হবে, sec থিটা এখানে আছে মাইনাস tan প্লাস হবে tan থিটা। আশা করা যায় বুঝেছো। এখানে নিচেই যেটা আছে সেটা তুমি রেখে দাও। তো একটা জিনিস লক্ষ্য করো যে এই অংশটা আর এই অংশটা কিন্তু একই। দেখো tan মাইনাস sec, দেখো tan মাইনাস sec কিন্তু প্লাস 1 প্লাস 1, তার মানে এই অংশটা একই, এবং এটা কেটে যাবে, থাকবে শুধুমাত্র এটা tan থিটা প্লাস sec থিটা। এইবার একটু ডান পক্ষের দিকে লক্ষ্য করো, tan প্লাস sec এটা কিন্তু মিলে গেছে, এটা হলো ডান পক্ষ, এটা প্রমাণিত। তাহলে এটা বুঝতে পেরেছো আমি মনে করি। তো যাই হোক, আমরা এখানে 8.2টা সম্পূর্ণই করতে চেয়েছিলাম, কিন্তু সময় একটু বেশি লাগছে, সুতরাং আমি এখানে দ্বিতীয় পর্বটা 6 পর্যন্ত সমাপ্ত করছি। এরপরে আমরা তৃতীয় পর্বতে 8.2-এর তৃতীয় পর্বতে 7 থেকে 7 হতে বাকিটা সম্পন্ন করব। ততক্ষণে তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।